আসসালামু আলাইকুম। আমরা আজকে থাইরয়েডাইটিস নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন এখানে অ্যারাইজ করছে মেইনলি অটো ইমিউন কজে, এবং এই ক্ষেত্রে কিছু জিন হচ্ছে রেসপন্সিবল। সেই জিনগুলো আবার গ্রেভস ডিজিজের জন্য রেসপন্সিবল ছিল। তো আমরা একটু রিক্যাপ করি কী কী ছিল। নাম্বার 1 ছিল হচ্ছে আমাদের CTLA4, যেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল অ্যাসোসিয়েটেড প্রোটিন 4। দেন হচ্ছে PTPN22, এটা আমার যদি ভুল না হয়ে থাকে প্রোটিয়াস টাইরোসিন ফসফেটেজ বা প্রোটিন টাইরোসিন ফসফেটেজ এরকম কিছু একটা নন রিসেপ্টর টাইপ 22। দেন হচ্ছে রেসপন্সিবল ছিল TSH রিসেপ্টর 1 আমার যদি ভুল না হয়ে থাকে। দেন CD25 এবং CD40 এইসব জিনরা হচ্ছে দায়ী ছিল। এছাড়া আর কি একটা সোর্সে বলা যে HLA-DR5 এটা হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিসের জন্য রেসপন্সিবল, এবং আমার মতে এটা পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। এরপর আমরা প্যাথোজেনেসিসে থাইরয়েড যে ফলিকলটা এইটার আমাদের ইমিউন সিস্টেমের এগেনস্টের সেলফ টলারেন্স থাকে, সব সেলেরই থাকে, কিন্তু সেটা যদি কোনো কারণে ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে থাইরয়েড অটো ইমিউনিটি ডেভেলপ করে, এবং এই অটো ইমিউন রেসপন্সের জন্য 3টা পাথওয়ে আর কি আমাদের থাইরয়েড সেলগুলিকে ডিস্ট্রয় করে ফেলে, ফলিকুলার সেলগুলিকে। নাম্বার 1 হচ্ছে ডাইরেক্টলি CD8 পজিটিভ যে সাইটোটক্সিক টি সেল, তারা হচ্ছে তাদের ফাস্ট লিগ্যান্ড পাথওয়ের মাধ্যমে অ্যাপোপ্টোসিস ঘটিয়ে থাইরয়েড সেলগুলিকে মেরে ফেলে। তো এটা একটা সাইটোটক্সিক পাথওয়ে। দেন হচ্ছে সাইটোকাইন ডিপেন্ডেন্ট পাথওয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের CD4 পজিটিভ যে হেল্পার টি সেল টাইপ 1 যারা, তারা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে ইন্টারফেরন গামা যেটা একটা সাইটোকাইন রিলিজ করে, এরা আবার ম্যাক্রোফেজকে ডাক দেয়। ম্যাক্রোফেজরা এসে ফ্যাগোসাইটিক প্রসেসে আবার ফার্দার সাইটোকাইন রিলিজ করে এরা হচ্ছে ড্যামেজ করে আমাদের থাইরোসাইটদের, এবং এই ফলিকুলার সেলরা এভাবে মারা যায়। আবার হচ্ছে প্লাজমা সেল অ্যাক্টিভেটেড হয়ে থাইরয়েড অ্যান্টিবডিদের প্রডিউস করে। এই থাইরয়েড অ্যান্টিবডিটা সেক্রেটেড হয়ে গিয়ে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকুলার সেলের সঙ্গে বাইন্ড করে, সেই তারা হচ্ছে তখন আবার হচ্ছে অপসোনিন হিসেবে কাজ করে, এবং ফ্যাগোসাইটিক যে সেলগুলি আছে, NK সেল আছে, মানে সোজা কথা যাদের FC রিসেপ্টর আছে যাবতীয় সব যে WBC, তারা হচ্ছে সেখানে বাইন্ড করে তাদের রেসপেক্টিভ প্রক্রিয়া মেরে থাকে, যেটা হচ্ছে একটা ADCC পাথওয়ে, একটা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। আচ্ছা, এনিওয়েজ নেক্সট হচ্ছে আমরা মরফোলজিতে যাই। আচ্ছা, ফার্স্টলি আমরা ম্যাক্রোস্কোপিক ফিচারগুলি দেখি। আমরা একটা ডিফিউজলি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড পেতে পারি। তাছাড়া হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা এনক্যাপসুলেটেড থাকে, এবং ফাইব্রোসিসও যদি হয় সেটাও ক্যাপসুলকে এক্সিড করে না। এটা একটা রিলেটিভলি ইম্পর্ট্যান্ট ইনফো। আর মাইক্রোস্কোপিক্যালি আমরা 3টা মেজর ফিচার পাই। নাম্বার 1 হচ্ছে প্যারেনকাইমার ইনফিলট্রেট হয়। ইনফিলট্রেট করে হচ্ছে মনোনিউক্লিয়ার WBC। মনোনিউক্লিয়ার WBCর মধ্যে স্মল লিম্ফোসাইট আছে, তাছাড়া হচ্ছে প্লাজমা সেল আছে, এরা হচ্ছে এসে প্যারেনকাইমাকে ইনভেট করে। তো এইখানে হচ্ছে আবার তারা জার্মিনাল সেন্টারও ফর্ম করে। এই ছবিটায় খুব সুন্দর করে দেখা যাচ্ছে, এটা রবিন্স থেকে নেওয়া। এইগুলো হচ্ছে একটা জার্মিনাল সেন্টার, এখানে একটা জার্মিনাল সেন্টারের পার্ট, একটা জার্মিনাল সেন্টার। এইগুলি হচ্ছে ক্লাসিক্যাল ফাইন্ডিং ইসের। এছাড়া আমরা হার্থেল সেল পাই। হার্থেল সেল হচ্ছে ইউসিনোফিলিক মেটাপ্লাস্টিক চেঞ্জ অফ লাইনিং এপিথেলিয়াম অফ ফলিকলস, ইউসিনোফিলিক মেটাপ্লেসিয়া বলতে পারি আমরা এটা। এই যে এইখানে যে কলয়েডাল সেলগুলো দেখা যাচ্ছে, এই কলয়েডাল সেলগুলিতে আমরা দেখি যে এই যে পার্টগুলো, যে লাইনিংগুলো, এগুলো খুব ডার্ক বা রেডিশ, বেশি পিঙ্কিশ। তো এই জিনিসটা একটা ইউসিনোফিলিক মেটাপ্লেসিয়াকে ইন্ডিকেট করে। তো এইটা আমরা মাইক্রোস্কোপিক্যালি এই ফিচারগুলি মেনলি পাই, এগুলি বললেই হবে। এরপর আমরা আসি ক্লিনিক্যাল ফিচারে। খুব 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 ইম্পর্ট্যান্ট, আমরা পেইনলেস থাইরোমেগালি পাই। অন্য যে আমরা ভ্যারাইটিটা দেখবো থাইরয়েডাইটিসে, সেটা খুব পেইনফুল। তো পেইনলেস থাইরোমেগালি দেখা যাবে, হাসি টক্সিকোসিস দেখা যাবে, মানে একটা ট্রানজিয়েন্ট থাইরয়েড টক্সিকোসিস ডেভেলপ করতে পারে। আর তাছাড়া আমরা পাবো যে ল্যাব ডায়াগনোসিসে পাবো যে আমাদের যে ফ্রি T3 T4, সেটা এইখানে যদি ডিজিজ শুরু হয়, আর এটা যদি বেজ লাইন হয়ে থাকে, যেটা আমরা এই ইন্টারাপ্টেড লাইন দিয়ে দেখাচ্ছি, তো এইখান থেকে ডিজিজ শুরু হওয়ার পর এই যে হাসি
টক্সিকোসিস হয়। ফার্স্টলি থাইরয়েড হরমোনটা একটু এলিভেটেড হয়। এটার কারণ হচ্ছে যে থাইরয়েড ফলিকল থাকে, এগুলোর ড্যামেজের জন্য যে স্টোরড থাইরয়েড হরমোন ছিল ওগুলো বের হয়ে আসে ব্লাড স্ট্রিমে। তো এক সময় হচ্ছে ড্যামেজটা যখন কন্ট্রোলে চলে আসে বা যে ড্যামেজ সেল থেকে সব থাইরয়েড যে স্টোর হরমোন ডিপ্লিটেড হয়ে যায় স্টোরেজটা, তখন আবার আস্তে আস্তে ফল করে এবং অনেক সময় আবার থাইরয়েডে চলে আসে, যেটা আমরা ট্রানজিয়েন্ট যেটা দেখবো ডিকোয়ারভ্যান্স থাইরয়েডাইটিসে দেখতে পাবো। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা কমপ্লিকেশন কী কী হতে পারে সেটা দেখি। কমপ্লিকেশন এন্ডোক্রাইন নন এন্ডোক্রাইন দুই টাইপের হতে পারে। এন্ডোক্রাইন কজগুলি মানে বেসিক্যালি সবই অটো ইমিউন কজ, ম্যাক্সিমামই অটো ইমিউন কজ, যেরকম টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, অটো ইমিউন অ্যাড্রেনালাইটিস, তারপর হচ্ছে এসএলই, জর্গেন সিনড্রোম, মাইস্থেনিক গ্রেভিস, এগুলো সব হচ্ছে অটো ইমিউন কজে মানে একসঙ্গে আর কি থাকে। যে তো সেলফ টলারেন্স শুধু থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টেই ডিপ্লিটেড হচ্ছে এমন না, অনেক কজেই হতে পারে। আর হচ্ছে বি সেল লিম্ফোমা, এটা আরও যদি পার্টিকুলারলি বলি এক্সট্রা নডিউলার মার্জিনাল বি সেল লিম্ফোমা। তো এইটা ডেভেলপ করে হচ্ছে এই যে জার্মিনাল সেন্টার ছিল, এই জার্মিনাল সেন্টারগুলোর জন্য এই জার্মিনাল সেন্টারগুলি রিস্কে থাকে যে কোনো সময় বি সেল লিম্ফোমা ফর্ম করার। আচ্ছা, নেক্সট আসি আমরা হচ্ছে অ্যান্টিথাইরয়েড যে অ্যান্টিবডিজগুলা সেগুলি আর কি অনেক সময় ডায়াগনস্টিক রাখে, ভ্যালু রাখে। যেরকম হচ্ছে আমরা থাইরয়েড যেটা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওদের থাইরয়েড পারঅক্সিডেসটা 90 to 100% কেসেই প্রেজেন্ট থাকে, এটা তার মানে একটা স্ট্রং ডায়াগনস্টিক পয়েন্ট। এছাড়া থাইরোগ্লোবুলিনের এগেনস্টে অ্যান্টিবডি 90% কেসে প্রেজেন্ট থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিএসএইচ রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি থাকতে পারে। টিএসএইচ রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি শুধু দুইটা ডিজিজেই থাকে, নাম্বার 1 গ্রেভস ডিজিজ আর হচ্ছে অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম। তো এই ক্ষেত্রে একটু প্রিভ্যালেন্সটা কম, বাট থাকতে পারে। আর থাকলে এটা অনেকটা হাইপোথাইরয়েডের ফিচার থাকবে, এবং যদি এটাও সঙ্গে থাকে সেক্ষেত্রে এটা মোটামুটি ডায়াগনস্টিক। এছাড়া আমরা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসেও পাবো, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমরা থাইরয়েড পারঅক্সিডেজ আর থাইরোগ্লোবুলিন যেটা এগুলির আর কি প্রিভ্যালেন্স পাবো, এবং টিএসএইচ রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি পাবো না। ট্রিটমেন্ট ভেরি সিম্পল, লেভোথাইরক্সিন। এরপর আসি আমরা ডিকোয়ারভ্যান্স থাইরয়েডাইটিসে। ডিকোয়ারভ্যান্স থাইরয়েডাইটিসকে আমরা সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস অনেক সময় বলে থাকি, অনেক সময় মোর কমনলি যেটা রবিনসে বলা গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস, এইটাই আমরা বলার ট্রাই করবো, গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস। তো এটার নাম থেকে বোঝা যাচ্ছে এখানে মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল বা গ্র্যানুলোমা এখানে থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ট্রানজিয়েন্ট ইনফ্ল্যামেশন অফ থাইরয়েড, যেটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের পর অ্যারাইজ করবে। যেরকম ভাইরাল ইনফেকশন স্পেসিফিক্যালি কক্সাকি ভাইরাস, অ্যাডিনোভাইরাস, মাম্পস, রবিনসে মিজলসের কথাও বলা আছে, মিজলস ভাইরাসের এগেনস্টেও হতে পারে আর পরেও হতে পারে। এবং কমনলি এটা ফিমেলদের মধ্যে অ্যারাইজ করে, এবং ফিমেলদের এজ 20 to 40 ইয়ার্স হয়ে থাকে। রবিনসে আবার এইটাকে মনে হয় 40 to 50 বলা, তো এটাও বলা যেতে পারে। ক্লিনিক্যাল ফিচার পেইনফুল, ভেরি ইম্পর্ট্যান্ট। হাশিমোটোজে ছিল পেইনলেস, এবং এই থাইরোমেগালির যে সিমটমগুলো এটা কিছু কিছু ড্রাগে আবার ওয়ার্সেন করে, যেমন লিথিয়াম। আর পেইনফুল যে থাইরোমেগালি, এই পেইনটা হচ্ছে টেন্ডার, মানে প্যালপেট করলে পেইন ফিল করা যাবে, এবং এই পেইনটা রেডিয়েট করবে জজ অ্যান্ড ইয়ার্সে, এবং যে কোনো মুভমেন্ট অফ নেকে এই পেইনটা বেড়ে যাবে। তারপর কফিং, সোয়ালোয়িং, এই ক্ষেত্রেও আর কি পেইনটা বেড়ে যাবে। এখানে একটা হিস্টোলজিক্যাল ফিগার দেওয়া, এখানে হচ্ছে ক্লাসিক যে কথাটা বলা যে থাইরয়েড প্যারেনকাইমার মানে থাইরয়েড যে কলয়েডটা সারাউন্ডেড থাকবে মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল দিয়ে। এখানে একটা মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে একটা কলয়েড ফলিকল। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস, ওই যেটা আগেই বলা ছিল যে এরকম একটা কার্ভ দেখা যাবে। ফার্স্টলি হচ্ছে বেজ লাইন থাকবে, একটা ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস দেখা যাবে, দেন আবার হচ্ছে হাইপোথাইরয়েড একটা স্টেজ থাকবে, দেন হচ্ছে আবার ইউথাইরয়েডে ব্যাক করবে। এটা হচ্ছে টি সেলের ক্ষেত্রে, T3 T4 এর ক্ষেত্রে। আবার এখানে পাশে যেটা দেখানো হচ্ছে অপোজিট ফিগারটা দেখা যাবে কিসের ক্ষেত্রে, আমাদের TSH এর ক্ষেত্রে। ফার্স্টলি হচ্ছে এরকম বেজ লাইন নর্মাল থাকবে, দেন হচ্ছে এটা রিডিউস করবে, যে এখানে বেজ লাইনের নিচে দেওয়া, তো এটা রিডিউস হওয়ার পর আবার যখন এই T3 T4 কমে যাবে তখন এটা আবার রাইজ করবে, দেন আবার এই ইউথাইরয়েড লেভেলে চলে আসবে। তো এইভাবে আর কি সাইক্লিক অর্ডারই হবে। আর থাইরয়েড অটো অ্যান্টিবডি আমি অলরেডি বলে ফেলছি যে থাইরয়েড পারঅক্সিডেজ, থাইরোগ্লোবুলিন, এদের এগেনস্টে অটো অ্যান্টিবডি 30 to 40% কেসে দেখা যায়। এছাড়া ESR ইনক্রিজ থাকে এবং আয়োডিন আপটেকের লেভেলটা কমে যায়। এটাকে কোল্ড নডিউলও বলা হয়। কোল্ড নডিউল এখানে একটু বলে রাখি, এটা বেসিক্যালি কার্সিনোমার একটা ডিস্টিংগুইশিং ফিচার, যে থাইরয়েড কার্সিনোমায় কোল্ড নডিউল দেখা যায়।
ট্রিটমেন্ট হচ্ছে যে পেইনফুল যেহেতু ছিল, পেইনের জন্য NSAIDs ইউজুয়ালি সাফিসিয়েন্ট। অকেশনালি হচ্ছে স্টেরয়েডও দেওয়া হতে পারে যদি বেশি সিভিয়ার পেইন হয়। সেটা হচ্ছে প্রেডনিজোলন 40 মিলিগ্রাম ডেইলি ফর 3 to 4 উইকস কন্টিনিউ হবে। টক্সিক ফেজে হচ্ছে বিটা ব্লকার দেওয়া হয় কার্ডিওভাস্কুলার সাইন্স অ্যান্ড সিমটম বা কমপ্লিকেশন করার জন্য, প্রিভেন্ট করার জন্য। আর হাইপোথাইরয়েড ফেজের জন্য লেভোথাইরক্সিন দেওয়া হয়। এই ক্ষেত্রে টক্সিক ফেজে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিচ্ছি না, কারণ এমনিতেই থাইরয়েডাইটিসের জন্য হাইপোথাইরয়েডিজমের দিকে যাচ্ছে, এটা ড্যামেজ হচ্ছে। সো এখানে থাইরয়েডাইটিসের জন্য অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেওয়া যাবে না, টক্সিক ফেজেও না। Okay, so more or less that's it about thyroiditis.